আসসালামু আলাইকুম। সজীব ক্রিয়েটিভ স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের পডকাস্টে নতুন অতিথি মোহাম্মদ হাবিবুর রহমান। আজকে এ হাবিবের যেই কাহিনী নিয়ে আমরা পডকাস্টটা করব, এটা বাংলাদেশের মোস্ট অফ দ্যাম এ যারা কানাডায় আসছেন বা কানাডা আসতে চাচ্ছেন বা স্টুডেন্টরা যারা আ কানাডা আসার জন্য চিন্তাভাবনা করতেছেন, তাদের একটা বড় অংশকে রিপ্রেজেন্ট করবে। কারণ মধ্যবিত্ত পরিবারে আমাদের মোস্ট অফ দেম যারা বড় হয়ে উঠছে, হাবিবের মেধা এবং শ্রমের মাধ্যমে কানাডায় একটা ভালো পজিশনে নিজেকে দাঁড় করিয়ে এই গল্পটাই আমরা আজকে তুলে ধরবো। সো আমি আশা করি আমাদের এই পডকাস্টের মাধ্যমে মোস্ট অফ দেম যারা বাংলাদেশ থেকে আসার চিন্তা করছেন বা বাংলাদেশ থেকে কানাডায় এসেছেন এবং যারা স্টুডেন্ট কমিউনিটি যারা বাংলাদেশে থেকে কানাডায় এসে পড়াশোনা করছেন, তাদের এই পডকাস্টটা একটা বিশাল ভূমিকা পালন করবে। কিভাবে আজকে মোহাম্মদ হাবিবুর রহমান তার বিভিন্ন স্টুডেন্ট থেকে শুরু করে ছোট ছোট ধাপ বেয়ে কানাডার একটা লিডিং অ্যাজ এ এনভায়রনমেন্টাল লিড হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সো ওয়ান অফ দ্য লার্জেস্ট কানাডার এমপ্লয়ার। সো আমরা যদি হাবিবের একটু ব্যাকগ্রাউন্ডও তুলে ধরি, তো হাবিব প্রথম থেকে খুব পড়াশোনায় খুবই ভালো ছিল এবং সে এনভায়রনমেন্টাল সায়েন্সে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে তার গ্র্যাজুয়েশন করা পরে ব্রিটিশ কলম্বিয়া ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়াশোনা শেষ করেন মাস্টার্স প্রোগ্রামে এবং সেখান থেকে সফলতার সাথে মাস্টার্স প্রোগ্রাম শেষ করে বিভিন্ন ছোট কনসালটেন্ট ফার্মে এনভায়রনমেন্টাল সায়েন্স যে কনসালটেন্ট ফার্ম আছে সেখানে কাজ করার সুযোগ লাভ করে এবং সেখান থেকে নিজেকে আস্তে আস্তে দক্ষতার সাথে পরিচয় দিয়ে পরবর্তীতে ইউএসএ তে যোগদান করেন এবং সেখান থেকে ইন দ্য মিন টাইমের মধ্যে তার এমবিএ কমপ্লিট করা হয় এবং তারপরে আবার ইউএসএ থেকে কানাডাতে মুভ করার পরে এখন কানাডাতে একটা লিডিং অর্গানাইজেশনে, যেহেতু আমাদের জানেন কানাডার অনেক প্রাইভেসি পলিসি আছে, আমরা সেই এমপ্লয়ের নামটা বললাম না, বাট সেখানে এখন অ্যাজ এ এনভায়রনমেন্টাল লিড হিসেবে কাজ করতেছে অ্যাজ এ বাংলাদেশ হিসেবে। তো এটা একটা বিশাল গর্বের বিষয় এবং থ্যাংক ইউ হাবিব আজকে আমাদের এই পডকাস্টে যোগদান দেওয়ার জন্য। কারণ আমার এই ছোট ইউটিউব চ্যানেলে এই যে তোমাদের যে সহযোগিতা, নিজেদের গল্পগুলো তুলে ধরা, আমি মনে করি এটা খুবই গর্বের বিষয় আমার জন্য। তো আজকে আমি যেটা জানতে চাচ্ছি তোমার কাছে, যে এই যে তোমার যে এনভায়রনমেন্টাল লিড হিসেবে যাত্রা, যে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে তুমি পড়াশোনা করলা এবং সেখান থেকে তুমি এই কানাডাতে এনভায়রনমেন্টাল সায়েন্স হিসাবে কেরিয়ারকে যেহেতু প্রসপেক্টটা যে তুমি তুলে ধরছো, তো মোস্ট অফ দ্য কেসে আমরা যেটা দেখি যে কানাডাতে আমরা যে চিন্তা করি যে ইঞ্জিনিয়ার বা ডাক্তার বা এই ধরনের টেকনোক্র্যাট বা আইটি ছাড়া খুব একটা জবের অপরচুনিটি নাই এবং মানুষজন আস্তে আস্তে উপরে উঠতে আসাটা খুব কঠিন হয়ে যায় আদার দেন দিস কাইন্ড অফ প্রোগ্রাম ছাড়া। এই যে এনভায়রনমেন্টাল সায়েন্স এর যে প্রসপেক্টটা, এটা তোমার কানাডাতে তুমি কি মনে করো এই অ্যাজ এ কেরিয়ার হিসাবে, এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট হিসাবে বা ইউনিভার্সাল লিড হিসাবে, পলিসি মেকার হিসাবে তাদের অপরচুনিটি প্রসপেক্টটা কি, সেটা যদি আমাদের কাছে একটু তুলে ধরো। ধন্যবাদ। প্রথমে আমি সকলকে আসসালামু আলাইকুম জানাচ্ছি এবং নিজেকে খুব গর্বিত বোধ করছি আপনি আমাকে এই আপনার পডকাস্ট অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য এবং আমার বিগত কিছু এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য, যাতে আমাদের বাংলাদেশি ভাই বোনরা এবং ছাত্রীরা যারা আছেন তাদের কিছুটা হলেও উপকারে আসে। বিশেষত আপনি যেভাবে বলেছেন, যারা কানাডা আসতে চান, ছাত্র হিসেবে হোক বা রিসার্চের কাজে হোক বা বিভিন্ন ক্যারিয়ারের খাতিরে হোক, আশা করি কিছুটা উপকৃত হবেন। আমি আমার জীবনের আলোকেই এগুলো শেয়ার করব। কানাডাতে আসলে আপনি যেটা বললেন যে পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্স, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এগুলো বরাবরই এখানকার সরকার বা বিভিন্ন অর্গানাইজেশন যারা আছেন খুবই গুরুত্ব সহকারে ওনারা এগুলো পালন করে থাকেন। প্রথমত আসলে কানাডার সিস্টেমটা সম্পর্কে যদি আমি আলোকপাত করি, যে যেখান থেকে আসলে এটার ইম্পর্টেন্সটা উঠে আসছে এবং যে কারণে বাংলাদেশের সাথে একটা তফাৎ তৈরি হয়েছে, যে এখানে কেন এরা এত এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে, ম্যানেজমেন্ট বা এনভায়রনমেন্টাল লাইন নিয়ে ওরা এত গুরুত্ব দিচ্ছে। এগুলো প্রথমত তাদের গভর্নমেন্ট বা সরকার, তাদের যে পলিসি মেকিং প্রসেস আছে সেখানে এগুলোর অন্তর্ভুক্ত আছে। সুতরাং
যেকোনো ইন্ডাস্ট্রি হোক, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি তাদেরকে গভর্নমেন্টের এনভায়রনমেন্টাল রুলস রেগুলেশন গুলো, পলিসি গুলো মেনে চলতে হয়। সেটা একটা দিক। এবং আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এইসব ইন্ডাস্ট্রি গুলো সরকারের কাছে দায়বদ্ধ। আপনি একটা কনসেপ্ট এখানে আমি তুলে ধরতে চাই। এরা খুবই এটা মেনে চলে। পলিউটার্স পেজ। তার মানে হচ্ছে আপনি যদি একটা ইন্ডাস্ট্রি ওনার হন এবং আপনি যদি পরিবেশ দূষণ করেন, আপনাকে এটার জন্য দায়বদ্ধ হতে হবে এবং আপনি এটার জন্য পে করতে হবে। আপনি এটার জন্য অ্যাকাউন্টেবল। তো সুতরাং ওই সিচুয়েশনে যাওয়ার আগেই ইন্ডাস্ট্রিগুলো সাধারণত চেষ্টা করে কিভাবে ওরা কমপ্লাই করবে এই রুলস রেগুলেশনের সাথে, কিভাবে ওরা এই রুলস রেগুলেশন গুলো ঠিকভাবে পালন করতে পারে, রিপোর্টিং গুলা ইন অ্যাডভান্স করতে পারে। এইসব জিনিসগুলোর জন্য আসলে এটা হয়ে আসে এবং ঠিক ওই জায়গাটার থেকে আমি বলবো যে জবগুলা সাধারণত ওখানেই তৈরি হয়ে থাকে। এবং না, আমি ডিসকাশনে আরো বলবো পরে। আহ, কিন্তু জবটা ওখান থেকে আসার কারণে এরপরে আপনি ব্রাঞ্চ আউট হতে পারেন যে আপনি এনভায়রনমেন্টাল সায়েন্স নাকি এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট নাকি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এইসব জিনিসগুলোর দিকে। তো আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে কানাডার মানে জব লাইনে, যেটা আমাদের মোস্ট অফ দ্য বাংলাদেশিদের মধ্যে যে একটা ধারণা যে কানাডাতে শুধু টেকনো বেসড জব ছাড়া খুব কেরিয়ার অ্যাডভান্সমেন্টের সুযোগ নাই বা কেরিয়ার পাওয়াটা, জব পাওয়াটা কঠিন। বাট তোমার যে কথার মধ্যে যেটা আমরা জানতে পারলাম যে আহ, মানে অ্যাজ এ গভর্নমেন্টের যে একটা শক্ত পলিসির জন্য এখানে অনেক এনভায়রনমেন্টাল কেরিয়ারের অনেক সুযোগ রয়েছে। তো এটা এখন, সত্য জি। হ্যাঁ, তো এখন আমরা যেটা জানতে চাচ্ছি যে এই যে অ্যাজ এ বাংলাদেশি হিসাবে যারা ধরেন আমরা যে অনেক নিউ কমার আসতেছে, অনেক স্টুডেন্ট হয়তো এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ম্যানেজমেন্টে পড়াশোনা করতেছে বা অন্য কোনো এনভায়রনমেন্টাল রিলেটেড, যেটা বলতো এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং করছে বা বা কাছাকাছি কোনো কোর্সে যারা পড়ছে, অনেকে জিআইএস এর উপর পড়াশোনা করতেছে, যেগুলো অনেক সময় এনভায়রনমেন্টাল ম্যাপিং এবং প্ল্যানিং করতে কাজ করে। তাদের এই কেরিয়ারের মধ্যে ইন করাটা কি ধরনের চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করতে হয়? জি। না, খুবই সুন্দর প্রশ্ন। আ আমি আপনার প্রশ্নের সূত্র ধরেই বলতে চাই যে যেমন একটা উদাহরণ আপনি দিলেন যে জিআইএস, যারা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম নিয়ে বা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করছে, আ ওনারা কানাডাতে আসছেন বা ওই সাবজেক্টে পড়াশোনা করছেন। জবের ক্ষেত্রে হয়তোবা আপনি দেখবেন যে আপনি গ্র্যাজুয়েট করার পরে বা সার্টিফিকেট কোর্স করার পরে সরাসরি হয়তোবা জিআইএস লেভেলের বা জিওগ্রাফি লেভেলের জবটা পাচ্ছেন না। কিন্তু তখন আপনার একটু রিফ্লেক্ট ব্যাক করতে হবে আপনার এক্সপিরিয়েন্স নিয়ে, আপনার বিগত কোর্সগুলা নিয়ে বা পড়াশোনাগুলা নিয়ে। একটু দেখতে হবে যে জব মার্কেটে ওই লাইনে আপনি ওরা কোন ধরনের জবগুলো অফার করতেছে। সরাসরি হয়তোবা আপনি জবটা জিআইএস এ পাবেন না, কিন্তু জবটা হয়তোবা ওরা বলতেছে এনভায়রনমেন্টাল সায়েন্স বা প্রজেক্ট সায়েন্টিস্ট। তো এইসব দিকগুলা আপনার খেয়াল রাখতে হবে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট, কিন্তু ম্যানেজমেন্টটা হচ্ছে জিআইএস এর কারণে বা এনভায়রনমেন্টাল সায়েন্সের কারণে সরাসরি হয়তোবা জিআইএস নাও হতে পারে। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে কিছুটা যদিও আপনার ব্যাকগ্রাউন্ড এক্সপিরিয়েন্স, ফিল্ড এক্সপিরিয়েন্স সাথে ম্যাচ করে, তাহলে আপনি আসলে ওই জবের জন্য উপযুক্ত হয়ে যাবেন। কিন্তু কখনোই আপনি, আমি বলবো যে শতভাগ ক্ষেত্রেই ওরা যে জব রিকোয়ারমেন্টে চাচ্ছে এটা পাবেন না। এটা হবে না। ওটা মেনে নিয়েই আপনাকে জবের জন্য চেষ্টা করতে হবে, নেটওয়ার্কিং করতে হবে, জবের জন্য এপ্লাই করতে হবে। তো এটা আমি শুধুমাত্র আপনাকে জিআইএস এর কথা বললাম। সেক্ষেত্রে আপনি যদি এনভায়রনমেন্টাল সায়েন্স হন, ম্যানেজমেন্ট হন, আপনাকে খেয়াল রাখতে হবে যে জব মার্কেটে কোন ধরনের জব ওই ইন্ডাস্ট্রি গুলা চাচ্ছে। যেমন আরেকটা আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যে আহ, আপনারা হয়তোবা অনেকেই জানেন যে সাস্টেনেবিলিটির ক্ষেত্রে বা ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে এটা আমাদের এনভায়রনমেন্টাল যে আমরা সাবজেক্টে পড়াশোনা করি, এটা বিগত আগামী কয়েক যুগ ধরে এটা চলে আসতেছে একটা নতুন ট্রেন্ড, ইলেকট্রিক ভেহিকেল। এখন ইলেকট্রিক ভেহিকেলের মধ্যে আপনি কিভাবে আপনার যে এনভায়রনমেন্টাল সায়েন্স, ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং এর নলেজ গুলা কিভাবে আপনি ম্যাচ করবেন। তো এখানে ম্যাচিংটা আপনি দেখতে পারেন যে হয়তোবা আপনি সম্পূর্ণ ইলেকট্রিক ভেহিকেল নিয়ে কাজ করবেন না, কিন্তু ওরা তো মানে উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে ব্যাটারিটা প্রডিউস করতেছে বা ইলেকট্রিক ভেহিকেলটা প্রডিউস করতেছে, মাইনিং করতেছে এই র ম্যাটেরিয়াল গুলো নিয়ে আসার জন্য। আপনাকে তখন খেয়াল রাখতে হবে যে ওই ইন্ডাস্ট্রিতে বা ওই প্রজেক্টটাতে ওরা যদি ইলেকট্রিক ভেহিকেল নিয়ে কাজ করে, আপনি
কতটুকু অংশ গিয়ে আপনার হেল্প করতে পারবেন ওদেরকে, বা প্রজেক্টের কোন অংশটাতে আপনার এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট বা সায়েন্সের নলেজটা ওদের কাজে আসবে, ওই পার্সপেক্টিভ থেকে আপনার ওদের কাছে অ্যাপ্রোচ করতে হবে, বা আপনি যখন জবের জন্য অ্যাপ্লাই করবেন তখন এই সাইডটা খেয়াল রাখতে হবে। কিন্তু কখনোই ফ্রাস্ট্রেটেড হবেন না। আপনি যেটা বললেন যে জিএস এর জব নেই, বা এনভায়রনমেন্টাল সায়েন্সের জব নেই, ইঞ্জিনিয়ারিং এর জব নেই, জব অবশ্যই আছে এবং ডিমান্ডও আছে। আমি আলোচনার শুরুতেই যেটা বললাম যে আহ, কানাডার সরকার খুবই এনভায়রনমেন্টাল নিয়ে এবং সাস্টেনেবিলিটি নিয়ে, ক্লাইমেট চেঞ্জ নিয়ে অনেকটা সচেতন, এবং চেষ্টা করেন যে এই লাইনে প্রচুর জব বা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য। সুতরাং জব আছে, শুধু আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কিভাবে কন্ট্রিবিউট করতে পারেন, বা আপনার এক্সপিরিয়েন্সটাকে কোথায় গিয়ে ম্যাচ হয়। এখন ম্যাচটা একটু 19-20 তো এদিক সেদিক হবেই, কিন্তু আপনাকে ওই সেটটাই ফোকাস করতে হবে আপনার যখন জবের জন্য অ্যাপ্লাই করেন। হ্যাঁ, তো এর সাথে আমি একটু কিছু জানতে চাচ্ছি যে এই যে এনভায়রনমেন্টাল সায়েন্স বা জিআইএস হিসেবে যারা কাজ করতে চাচ্ছে বা পড়াশোনা করতেছে, তাদের জন্য কি স্পেসিফিক কোনো সার্টিফিকেশন দরকার যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজের জন্য? যেমন মোস্ট অফ দ্য কেসে আমরা যেটা দেখি ইঞ্জিনিয়ারিং, এবং আমি যেহেতু মেডিকেল সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের লোক, আমাদের বিভিন্ন কাজের জন্য আমাদের সার্টিফিকেশনের দরকার হয় বিভিন্ন এরিয়াতে স্পেশালাইজেশনের জন্য। সেই ক্ষেত্রে কি এমন কোনো কিছু সার্টিফিকেশন আছে যেগুলো হেল্প করবে টু গেট ইনটু দ্য সিস্টেমের মধ্যে ঢোকার জন্য? জি। আহ, খুবই সুন্দর প্রশ্ন। আহ, আমি আসলে আপনার উদাহরণটা দিয়েই ফোকাস করি, তাহলে আলোচনায় বুঝতে সুবিধা হবে। যেহেতু জিআইএস এর উদাহরণটা আমরা ব্যবহার করেছি, সুতরাং দুইটা পার্সপেক্টিভ এখানে। একটা হচ্ছে আপনার জিআইএস বা এনভায়রনমেন্টাল সায়েন্সের গ্রাজুয়েশন ডিগ্রিটা যদি বাংলাদেশ থেকে হয়, তারপরে আপনি কানাডায় আসছেন, এখন আপনি জব খুঁজছেন, সেক্ষেত্রে আপনি যেটা বললেন অবশ্যই আমি রেকমেন্ড করব যে একটা সার্টিফিকেট কোর্স করে ফেলতে, যে কোনো ইউনিভার্সিটি থেকে বা যে কোনো একটা কলেজ থেকে জিএস এর উপরে বা এনভায়রনমেন্টাল সায়েন্সের উপরে একটা সার্টিফিকেট কোর্স করে ফেলতে। কারণ তখন হবে কি, আপনি বাংলাদেশ থেকে যেই ডিগ্রিটা নিয়ে আসছেন আর কানাডা থেকে একটা সার্টিফিকেট কোর্স করে ফেললে, এটা তখন আপনার জব মার্কেটে অনেকটাই সুবিধা হবে। কারণ সরাসরি বাংলাদেশের ডিগ্রিটা দিয়ে এখানে জবে যখন অ্যাপ্লাই করবেন, তখন এমপ্লয়াররা একটা মানে আপনার একটা ডিমেরিট থাকতে পারে, কারণ অন্যান্য যারা ক্যানাডিয়ান ডিগ্রি সহ অ্যাপ্লাই করবে আর আপনি যখন শুধুমাত্র বাংলাদেশি ডিগ্রিটা দিয়ে অ্যাপ্লাই করবেন, এটা আপনাকে একটা ডিমেরিটে কাজ করতে পারে। সুতরাং আমি আপনার সাথে সহমত যে যদি আপনি পারেন তাহলে একটা সার্টিফিকেট কোর্স করে ফেলতে, জিআইএস এর যে উদাহরণটা আমরা দিলাম। কিন্তু শুধুমাত্র এটা আমি জিআইএস এর জন্য বলবো না, যদি আপনি এনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ থেকে করে আসেন, এই কানাডা আসার পরেও আপনার একটা সার্টিফিকেট কোর্স করে ফেললে অনেকটা সুবিধা হবে আপনার জবের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা যেটা জানতে পারলাম, এবং মোস্ট অফ দ্য আমাদের দর্শককে যেটা জানাতে পারলাম, যে যারা এনভায়রনমেন্টাল সায়েন্স বা এই ধরনের তৎসংলগ্ন এই ধরনের ব্যাকগ্রাউন্ডের মানুষ, তারা যদি বাংলাদেশ থেকে আসে, তাহলে তাদের জন্য হবে সবচেয়ে ভালো হবে যে একটা ক্যানাডিয়ান সার্টিফিকেশন, এই রিলেটেড যে সার্টিফিকেশন গুলো দরকার হয় সেগুলো করে ফেলা, তাহলে জব মার্কেটে গেট ইন করা তো অনেকটা ইজি হবে। জি, আহ, এখানে এখানেও আমি আরেকটু অ্যাড করতে চাই, যেহেতু আমরা সার্টিফিকেটের উপরে জোর দিচ্ছি। আসলে আহ, আমাদের বাংলাদেশি ছাত্র ছাত্রীরা বা ভাই বোনরা যারা আসতেছেন, বা আপনার ডিগ্রি শেষ করে শুধুমাত্র আপনি সার্টিফিকেটের উপরে ফোকাস না করে, আমি বলবো আসলে মানুষের এক একজনের লাইফ এক এক রকম, বা ছাত্রছাত্রীদের পার্সপেক্টিভটা ডিফারেন্ট। তো তো আপনার এইজ, ক্যারিয়ারের স্টেজ, স্টুডেন্ট লাইফ কোন স্টেজে আছে এবং কোন স্টেজে আপনি বাংলাদেশ থেকে কানাডায় এসে ট্রানজিশন করতেছেন, এর উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে যে হোয়াট টাইপ অফ অ্যাপ্রোচ ইউ উইল টেক। সার্টিফিকেটের উদাহরণ আমি যতটুকু দেই, যদি আপনি মিড কেরিয়ার বা আপনি বাংলাদেশে এস্টাবলিশ ছিলেন, অনেক বড় পজিশনে ছিলেন, কানাডায় আসছেন, এখন জব করতেছেন, হয়তোবা আপনি আর 2 বছরের মাস্টার্স ডিগ্রি বা পিএইচডি এই লাইনে চিন্তা করছেন না, ওই ক্ষেত্রে আমি রেকমেন্ড করব আপনি সার্টিফিকেট কোর্সটা করে ফেলেন। আর আপনি যদি ফ্রেশ গ্রাজুয়েট হন বাংলাদেশ থেকে, 1 বছর 2 বছর বাংলাদেশে জব করেছেন, ইউ স্টিল হ্যাভ দ্য এইজ, অল দ্য অপরচুনিটিস অ্যান্ড প্যাশন, দেন গো ফর মাস্টার্স। তো এই জায়গাটাতে আমি একটু তফাৎটা তুলে ধরতে চাচ্ছি আর কি, যে আপনার স্টেজ অফ লাইফ, ক্যারিয়ার, আপনি ওই জিনিসটা খেয়াল রাখবেন যে পার্সপেক্টিভটা আপনি কোন স্টেজে ট্রানজিশনটা নিচ্ছেন বাংলাদেশ থেকে কানাডা আসার পর, এখন আপনি কোন অ্যাপ্রোচটা নেবেন। হয়
সার্টিফিকেট কোর্স ভেরি শর্ট টার্ম, আর না হলে মাস্টার্স বা একটা গ্র্যাজুয়েট ডিগ্রি করতে পারেন। আর যদি আপনি ভেরি প্যাশনেট হন, লং টার্ম ভিশন থাকে এডুকেশনের উপর, পিএইচডি ডিগ্রির দিকেও যেতে পারেন। সুতরাং আমরা ৩টা অপশন এখানে ফোকাস করতেছি। আচ্ছা, তাহলে এটা চমৎকার বিশ্লেষণ। এখন আমি যেটা তোমার কাছ থেকে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে, এই যে তোমার যে দীর্ঘদিনের পথ চলা, বাংলাদেশ থেকে তুমি এই এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে তুমি পড়াশোনা শেষ করলা, তারপরে তুমি এই কানাডাতে মিট করলা। এটা একটা বিশাল চ্যালেঞ্জ। স্পেশালি আমরা যেটা জানি যে আমাদের মোস্ট অফ দেম যারা মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ডের একটা স্টুডেন্ট, তাদের জন্য একটা বিশাল একটা মানে একটা চিন্তার ব্যাপার থাকে যে একটা দেশ থেকে পড়ে বিদেশে যাওয়া এবং সেখান থেকে নিজেকে প্রতিষ্ঠান করা। এই যে টোটাল একটা পথ চলাটা, এবং এখন তুমি যে এনভায়রনমেন্টাল লিড হিসেবে নিজেকে তৈরি করেছো কানাডাতে, এটা একটা আমাদের বাংলাদেশিদের জন্য এটা গৌরবের ব্যাপার। তো এই জিনিসটা আমি যদি তোমার টোটাল হিস্টোরিটা, তোমার যে টোটাল স্টোরিটা, এটা যদি তুমি তুলে ধরতে পারো যে এই যে কি ধরনের এই পথ চলার মধ্যে কিভাবে আপস এন্ড ডাউনস হয়েছে, বিভিন্ন জায়গায় তোমাকে তোমাকে বিভিন্ন জায়গায় তোমার থাকতে হয়েছে, সেটা ছোট শহর বড় শহর সব মিলিয়ে, এবং আস্তে আস্তে নিজেকে তোমাকে সেখানে এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ পড়াশোনার দিকটাও তোমাকে আস্তে আস্তে তোমাকে করতে হয়েছে, মানে ডেভেলপ করতে হয়েছে, আপগ্রেডেশন করতে হয়েছে, এবং সেখান থেকে আস্তে আস্তে তুমি একটা পজিশনটা লাভ করেছো। তো এই জিনিসটা যদি তোমার তুলে ধরো, কারণ আমি যেটা বলতে চাচ্ছি, মোস্ট অফ দ্য বাংলাদেশিরা যারা চিন্তা করে যে আমার যারা আসে একটা শিক্ষিত কমিউনিটি কানাডা থেকে আসে বা অনেক স্টুডেন্ট আসতেছে, এবং তাদের যে চিন্তা ভাবনা থাকে যে আমরা কোয়ালিফাই সাথে সাথে আমরা একটা বড় পজিশনে পেয়ে যাব, বাট বিষয়টা যে কানাডাতে এত ইজি না, সেই জিনিসটা তুমি যদি এটা তুলে ধরো, তাহলে আমার মনে হয় যে দর্শকরা অনেকটাই জিনিসটা বুঝতে পারবে যে কিভাবে তাদের কেরিয়ার পাথওয়েটাকে তারা সাজাতে পারবে। জি, ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর আসলে এটা মানুষের লাইফের ক্যারিয়ারের উপরে অনেকটা নির্ভর করে। সুতরাং আমি একটু সময় নিতে চাই এটা একটু ডেসক্রাইব করার জন্য। তো আমার বিগত আলোচনায় আমি যখন আপনাদেরকে বলেছি যে এট হোয়াট স্টেজ অফ লাইফ, আপনার হোয়াট স্টেজ অফ ক্যারিয়ার আপনি বাংলাদেশ থেকে কানাডায় ট্রানজিশনটা করতেছেন, আমার উত্তরটা হবে, আলোচনাটা হবে আসলে ওই সূত্রটা ধরেই, যে বাংলাদেশে কানাডাতে ক্যারিয়ার বা এনভায়রনমেন্টাল সায়েন্সে ভালো জবে ঢুকে যাওয়া, বাংলাদেশ থেকে সরাসরি আসা। সুতরাং আপনি যদি ওটা খেয়াল রাখেন যে আপনি কোন স্টেজে ট্রানজিশনটা করছেন, ওই অনুপাতে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি জব অ্যাপ্লাই করতেছেন কিন্তু পাচ্ছেন না, এখন শুড আই ডু এ সার্টিফিকেট কোর্স, শুড আই গো ফর মাস্টার, শুড আই ডু পিএইচডি। এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে তখন। বা আপনার যদি ফ্যামিলি থাকে তখন আপনাকে পার্সপেক্টিভটা একভাবে নিতে হবে। আপনার যদি চিলড্রেন থাকে আহ, আপনার লাইফটা হবে ডিফারেন্ট। আর যে ফ্রেশ গ্রাজুয়েট বাংলাদেশ থেকে আসছে তার লাইফ বা তার পার্সপেক্টিভটা হবে ডিফারেন্ট। এবং আমি যদি একজন ফ্রেশ গ্র্যাজুয়েটের কথাই ধরি, যেটা আমার সাথে অনেকটা ম্যাচ হবে, যেমন আমি 2005 সালে আইবি থেকে গ্র্যাজুয়েট করার পরে 1 বছর 2 বছর বাংলাদেশে ছোটখাটো এনভায়রনমেন্টাল রিসার্চে কাজ করার পরে প্রফেসরদের সাথে, পরে আমি 2005 সালে স্টুডেন্ট হিসেবে, মাস্টার্স স্টুডেন্ট হিসেবে ব্রিটিশ কলাম্বিয়াতে, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়াতে অ্যাডমিশন নিয়ে চলে আসি। সুতরাং আমি ছিলাম জাস্ট একজন ছাত্র এবং মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসা। আমি পরিপূর্ণভাবে আমার মাস্টার্সে আমার পরিশ্রমটা, রিসার্চের কাজগুলো করে যেতে পারছি। আমার কোনো ফ্যামিলি বা ওন, আমি বিবাহিত ছিলাম না, আমার সন্তান ছিল না, সুতরাং আমি সম্পূর্ণ সময়টা ওইভাবে দিতে পারছি। তারপরে আসলো গ্র্যাজুয়েশনের পরে জব নিয়ে অবশ্যই এটা মাথায় রাখতে হবে। আপনি যেটা বললেন যে কানাডায় সহজে আপনি জব পেয়ে যাবেন না, অনেকটা পরিশ্রম এবং স্ট্রাগল করতে হবে। তো যেহেতু আলোচনাটা আমি এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে বা ম্যানেজমেন্ট এবং ইঞ্জিনিয়ারিং নিয়েই করছি, তো এটার উপরে আমি আলোকপাত করতে চাই। গ্র্যাজুয়েট করার পরেও আমাকে অনেকটা স্ট্রাগল করতে হয়েছে, আমি সরাসরি জব পাইনি। 2008 সালে গ্র্যাজুয়েট করার পরেও 7 থেকে 8 মাস আমি শুধু জবের জন্য কানাডার মার্কেটে অ্যাপ্লাই করেই গেছি। এবং এটাও মাথায় রাখতে হবে যে তখন ওই পর্যায়ে আপনাকে অনেক নেটওয়ার্ক করতে হবে। আপনার শিক্ষকদের সাথে, আপনার ছাত্রদের সাথে, কে কাকে চিনে। একে তো আরেকটা উদাহরণ আপনাকে দিতে চাই যে আমরা আসলে ইমিগ্রেন্ট হিসেবে নিউ স্টুডেন্ট, আমাদের অত নেটওয়ার্ক থাকে না। কিন্তু এখানে আপনি এনভায়রনমেন্টাল লাইনে জব পেতে গেলে অনেকটা আপনি কে কাকে চিনে বা নেটওয়ার্ক আছে কিনা, আপনার
কাজটাকে কেউ জানে কিনা, এই ধরনের নেটওয়ার্ক আপনাকে করতে হবে। তো এটা নিয়ে আমি জাস্ট একটা টিপস বলবো যে যেহেতু আমরা ইমিগ্রেন্ট, আপনার হয়তো ওইভাবে নেটওয়ার্ক থাকবে না, আপনি শুরু করতে পারেন আপনার প্রফেসরকে দিয়ে, আপনার ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে দিয়ে, বা আপনার আশেপাশে যারা আছে তাদেরকে জাস্ট বলে রাখা যে আমি এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে গ্র্যাজুয়েট করছি বা এই লাইনে রিসার্চ করেছি, বাংলাদেশে কাজ করেছি, এরকম ভাবে নেটওয়ার্ক গুলো জাস্ট তৈরি করে নেওয়া। আর ওখান থেকে আমি 2008 সালে পরে জব করার ক্ষেত্রে আমি আরেকটা স্ট্র্যাটেজি নিয়েছিলাম যে শুধুমাত্র আমি যেই টাউনে থাকি বা যেই ইউনিভার্সিটিটা যেই সিটিতে ছিল, আমি আমাকে নিজেকে শুধুমাত্র ওখানে সীমাবদ্ধ রাখিনি। যেহেতু আমি ম্যারিড ছিলাম না, আমি ওপেন ছিলাম যে যে কোনো জায়গায় জব হোক আমি চলে যাব। তো সুতরাং 6 থেকে 8 মাস পরে আমি একটা জব পাই। কিন্তু এটাও আরেকটা উদাহরণ হিসেবে কাজে লাগবে আমাদের। আহ, একটা ল্যাবরেটরির টেকনিশিয়ান হিসেবে। সুতরাং এখানেও আমি আলোকপাত করতে চাই আমার ছাত্র ভাই বোনেরা যারা আছেন বা যারা ইনশাল্লাহ কানাডায় আসবেন, মনে রাখবেন আমি কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্স ম্যানেজমেন্ট থেকে আইবি থেকে গ্রাজুয়েট করলাম ব্যাচেলার্স, তারপরে করলাম মাস্টার্স এনভায়রনমেন্টাল সায়েন্সে। এখন আমি জব, যেটা প্রথম জব কানাডাতে আমি পেলাম, এটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে। যে জন্য আমি আলোকপাত করতে চাচ্ছি, আমি কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্সের কোনো জব পাইনি, কিন্তু শুধুমাত্র ওরা যখন দেখলো যে আমি বাংলাদেশে আইবিতে থাকতেও কিছুটা ল্যাবরেটরিতে কাজ করেছি, এনভায়রনমেন্টাল সায়েন্সে প্রফেসরের সাথে আমার প্রজেক্ট ছিল, ছোটখাটো জাস্ট স্টুডেন্ট হেল্পার হিসেবে বা কোঅর্ডিনেটর হিসেবে। তারপরে ইউএনবিসি তে ইউনিভার্সিটিতে আসার পরে এখানেও প্রফেসরদের সাথে কাজ করেছি ল্যাবরেটরিতে। এই এক্সপিরিয়েন্সটা ওরা আমাকে কাউন্ট করেছে, নট মাই এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অর এনভায়রনমেন্টাল সায়েন্স। তো এটা আমি আপনাদের কাছে আলোকপাত করে রাখতে চাই যে হোয়াট এভার ক্যারিয়ার ইউ হ্যাভ অর কোর্সেস অর এক্সপিরিয়েন্সেস, অলওয়েজ কিপ দ্যাট ইন মাইন্ড যে আপনি কিন্তু এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ পাশ করেছেন যে আমি ইঞ্জিনিয়ারিং এ জব পাবো, এটা কিন্তু হবে না বা হতে নাও পারে, হলে তো দ্যাটস বেস্ট, আপনি ভেরি গুড লাক। কিন্তু এই জায়গাটাতে আমি আপনাকে ফোকাস করতে চাই যে আমি এনভায়রনমেন্টাল সায়েন্সে পাশ করেও ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে জাস্ট একটা ইনিশিয়াল জব পেয়েছি, এবং অনেক নর্থে, আমি যেই সিটিতে ব্রিটিশ কলাম্বিয়াতে থাকতাম এর থেকে প্রায় 6 ঘন্টা দূরে বাই কার। আমি ওখানে চলে যাই এবং জয়েন করি এবং ল্যাবরেটরিতে কাজ করি। এবং আমি দেখলাম যে ওরা আমার যে প্রিভিয়াস ল্যাবরেটরি এক্সপিরিয়েন্সটা এটা রেকগনাইজ করেছে আর কি। তো আমি ভিতরে ভিতরে 8 মাস বা 1 বছর ওখানে কাজ করার পরেও ভিতরে ভিতরে অনেকটা দেখতাম যে এই ল্যাবরেটরি টেকনিশিয়ানটা তো আমি সবসময় করব না, তো সুতরাং আমি কিভাবে এনভায়রনমেন্টাল সায়েন্সে বা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট লাইনে জব পেতে পারি। তো আমি ভিতরে ভিতরে 7-8 মাস পর থেকেই আবার জবের জন্য অ্যাপ্লাই করতাম বিভিন্ন জায়গায় বিভিন্ন সিটিতে। কিন্তু তখন রেজিউমেতে আমি একটা স্টেপিং স্টোন পেলাম, এই যে ফার্স্ট জবটা, এটাকে ব্যবহার করে অন্য জায়গায় জব অ্যাপ্লাই করতাম। তখন আমি 1 বছর পরে এনভায়রনমেন্টাল কনসালটেন্ট হিসেবে একটা জব পাই। তখন আমি আবার আগের সিটিতে ফিরে আসি। তো আমি এখানেই থামবো আপাতত, পরে আমরা আরো ইলাবোরেট করব যে ট্রানজিশনটা এখান থেকে আপনার সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি ফ্রেশ গ্র্যাজুয়েট হন, ইউনিভার্সিটি স্টুডেন্ট হন, সবসময় মনে রাখতে হবে যে ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফর এনিথিং, এবং গোয়িং অ্যান্ড মুভিং টু অ্যানাদার সিটি, রিমোট, স্মল টাউন, বাট দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপিং স্টোন ফর ইয়োর ক্যারিয়ার। নাও এটা গেল স্টুডেন্টদের ক্ষেত্রে। আপনি যদি এখন মিড ক্যারিয়ার হন, হয়তো বা আপনার পক্ষে সম্ভব না কানাডার রিমোট এরিয়াতে চলে যাওয়া, বা আপনার ফ্যামিলি আছে, আপনার কিডস আছে, তো ওটার জন্য আপনাকে আরেকটু সময় দিতে হবে। এখানে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই, কিন্তু সময় লাগবে। আর প্রথমত আমরা যেটা আলোচনা করলাম যে বাংলাদেশের ক্যারিয়ার বা জব এক্সপিরিয়েন্স আপনার ছিল, এখন আপনি একটু সার্টিফিকেট কোর্স করে বা মাস্টার ডিগ্রি করে এই এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে আপনার জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। তবুও আপনি আপনার ফ্যামিলির সাথে কনসিডারেট করে কথা বলে হয়তোবা আপনার রিমোট এরিয়াগুলো সিলেক্ট করবেন না, তখন একটু মোটামুটি যেগুলো স্টেবল সিটি বা মিড সাইজ সিটি, ওগুলোতে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন আর কি। তো সেখান থেকে তোমার যে জিনিসটা হলো, তারপরে তুমি নিজেকে কিভাবে আস্তে আস্তে সেই অ্যাডভান্সমেন্ট লেভেলে নিয়ে গেছো, সেই জিনিসটা যদি এখন দর্শকদের মাঝে তুলে ধরো আর কি। জি। তো আমি আমার আগের উদাহরণটা ধরেই বলবো, তা আমি যখন এনভায়রনমেন্টাল কনসাল্টিং করতে ঢুকলাম, তো এনভায়রনমেন্টাল কনসাল্টিংটা আমাকে অনেক সহায়তা করেছে এনভায়রনমেন্টাল সায়েন্সের বা ম্যানেজমেন্টের, ইঞ্জিনিয়ারিং এর জিনিসগুলো অ্যাপ্লাই করার ক্ষেত্রে, বা আমার নেটওয়ার্কটা তখন আরেকটু বেড়ে গেল।
তখন বিভিন্ন প্রজেক্টে আমি বিভিন্ন জায়গায় কানাডার বিভিন্ন প্রভিন্সে বা বিভিন্ন এলাকায় তখন এই এনভায়রনমেন্টাল কনসালটেন্ট হিসেবে ট্যুর করার সুযোগ পেয়েছি, বিভিন্ন প্রজেক্টে ইনভলভ হওয়ার সুযোগ পেয়েছি। তখন আমার নেটওয়ার্কটা আস্তে আস্তে অনেক বড় হয়েছে এবং আমি আস্তে আস্তে অনেক এক্সপিরিয়েন্স নিয়েছি। এই কনসাল্টিং জবটা আমাকে অনেক সহায়তা করেছে। আলোচনার শুরুতে আমি আপনাদেরকে যেগুলো বললাম যে কানাডা গভর্নমেন্টের রুলস রেগুলেশন, এনভায়রনমেন্টাল এরিয়াগুলোতে কিভাবে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট ওরা ইমপ্লিমেন্ট করে, এগুলো নিয়ে কাজ করার আমার অনেকটা সুযোগ হয়ে যায় এবং আমি ক্লায়েন্টদেরকে ওয়ান টু ওয়ান বা ওদের সাথে নেটওয়ার্ক করার সুযোগ পাই। আহ, এবং কিছুটা আমি কনসাল্টিং নিয়ে আলোকপাত করতে যাই। এনভায়রনমেন্ট কনসাল্টিংটা হচ্ছে কি, যারা ম্যানুফ্যাকচারিং বা ইন্ডাস্ট্রি আছে, ওরা তো আমি আলোচনার শুরুতে আপনাদের বলেছি যে গভর্নমেন্টের রুলস রেগুলেশন গুলা ওদেরকে কমপ্লাই করতে হয়। তখন এই কনসাল্টিং কোম্পানিগুলা, বিশেষ করে এনভায়রনমেন্টাল কনসাল্টিং কোম্পানিগুলা এই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা ওনার কোম্পানিগুলোকে হেল্প করে যে কিভাবে আপনারা রুলস রেগুলেশন বা রিপোর্টিং গুলা করবেন। সুতরাং বিভিন্ন ক্লায়েন্ট ছিল আমাদের কোম্পানি। তো আমি প্রজেক্ট সায়েন্টিস্ট হিসেবে জয়েন করার পর থেকে ওইসব ক্লায়েন্টদের সাথে আমার অনেক প্রজেক্ট থাকে এবং আমি ডেটা কালেক্ট করি, ফিল্ডে যাই এবং রিমোট এরিয়াতে গুলোতে থাকি। এটা আমাকে অনেক সহায়তা করেছে এবং ওখানে থাকা অবস্থাতেও আমি আবার নিজেকে চেষ্টা করি যে এই জবটার পরে আমি আরো ভালো কোন জব পেতে পারি। সেজন্য আমি সবসময় আবার অন্যান্য কোম্পানিগুলোতেও অ্যাপ্লাই করতাম। তো যেহেতু এনভায়রনমেন্টাল কনসাল্টিং থেকে কিভাবে আমি একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা ওনার কোম্পানিতে জব পেতে পারি সেটার জন্য চেষ্টা করতাম। কিন্তু সবসময় এটাও আমি বলতে চাই আমার ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য যে জব আপনি খেয়াল রাখবেন যে ১ বছর পর পর চেঞ্জ চেঞ্জ না করে, বা আপনি এটা করতে পারেন যে আমি ৪ বছর পর পর বা ৫ বছর পর পর কিভাবে করতে পারি, কারণ আপনি বছর বছর যদি জব চেঞ্জ করেন এটা আপনার রেজিউমেতে বা আপনার ক্যারিয়ার একটা ব্যাড ইম্প্যাক্টও পড়তে পারে। সুতরাং ইউ ক্যান মেক ইউর ডিসিশন, বাট ট্রাই টু মেক অ্যাটলিস্ট 3 ইয়ার্স 4 ইয়ার্স। কারণ একটা কোম্পানিতে আপনি ঢুকার পরে কাজ করার পরে কিছুটা সময় লেগে যায় জানার জন্য, নেটওয়ার্ক করার জন্য। তো ওই স্যাক্রিফাইসটা আপনাকে করতে হবে এবং মাথায় রাখতে হবে। কিন্তু কারেন্ট জবটা করার পরও আপনার খেয়াল রাখতে হবে যে হোয়াট ইজ মাই নেক্সট স্টেপ, আপনি কিভাবে করবেন। তা আমার মাথায় সবসময় ওটাই ছিল যে আমি কনসাল্টিং এর পরে কিভাবে আমি পরের জবটা পেতে পারি। আচ্ছা। তো এবং যেটার মাধ্যমে তোমাকে যেটা হয়েছে যে তুমি এই এই যে চিন্তার প্রসারতা করেছো এবং নিজেকে আপগ্রেডেশন করেছো এবং শেষ পর্যন্ত তুমি তো ইউএসএ তেও আমার জানা মতে যেটা ইউএসএ তেও তুমি এই মানে সেখানে গেলা এবং সেখান থেকে আবার তুমি তোমার এমবিএটা কমপ্লিট করলা এবং তার সেই আপগ্রেডেশনটাই তোমার আবার হেল্প করলো যে এজ এ টরন্টোতে তোমাকে এনভায়রনমেন্টাল লিড হিসেবে কাজ পাওয়ার জন্য। জি, জি, অবশ্যই। আম সো আমি এই আলোচনাতে যে জিনিসটা ফোকাস করতে চাচ্ছিলাম যে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি আমার যে ট্রানজিশনটা দেখলেন এবং ৩ বছর পর পর বা ৪ বছর পর পর আরেকটা জবের জন্য খেয়াল রাখা, এটাই আমি গুরুত্ব সহকারে বলব আমার ছাত্রছাত্রী ভাই বোনরা যারা আছেন তাদেরকে ফোকাস করার জন্য। সাথে সাথে নিজেকেও আপগ্রেডটা মাথায় রাখার জন্য সবসময়। যেই জবই করেন আপনি করেন না কেন, ছোট হোক বড় হোক, সবসময় আপনি চিন্তা করবেন যে হোয়াট উইল বি মাই নেক্সট স্টেপ, হোয়াট ইজ মাই ভিশন। আপনার ক্যারিয়ার গোল গুলো আপনাকে তখন সেট করে ফেলতে হবে যে ৫ বছর পর পর বা ৪ বছর পর পর কি হবে, আপনি যাতে নিজেকে আপগ্রেডেড রাখতে পারেন। যেমন আমার এনভায়রনমেন্টাল সায়েন্স বা ম্যানেজমেন্ট থেকে পড়ার পরে জবে ঢোকার পরে আমি দেখলাম যে দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং, যে এনভায়রনমেন্টাল লাইনে। কারণ এখন আপনারা সবাই জানবেন যে সাস্টেনেবিলিটি নিয়ে অনেক কাজ হচ্ছে। আমি তখন চিন্তা করলাম যে আমাকে আপ টু ডেট থাকতে হলে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টে কিভাবে আমি সাস্টেনেবিলিটিটাও জানতে পারি বা এই সম্পর্কে আমি আরো বেশি নেটওয়ার্ক তৈরি করতে পারি। সুতরাং আমি আপনি যেটা বললেন যে আমেরিকা যাওয়ার পরও ২-৩ বছর কাজ করার পরেও আমি এই জিনিসটা মাথায় রেখেছি এবং এমবিএটাকেও, যদিও এটা মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আমি চেষ্টা করেছি যে এমবিএটাকেও কিভাবে সাস্টেনেবিলিটির সাথে ইন্টিগ্রেট করা যায়। তো ওই ধরনের প্রোগ্রামটা আমি খুঁজতাম। শুধুমাত্র যে এমবিএ ফোকাসিং অন বিজনেস সেটা না। তা আমি দেখলাম যে একটা প্রোগ্রাম আছে ইউএসএ তে যেটা আমাকে সহায়তা করবে এমবিএ প্লাস সাস্টেনেবিলিটি কনসেন্ট্রেশনে ফোকাস করার জন্য। ওই সুযোগটা আমি নিয়েছি যে ইউএসএ থাকার সময় যাতে আমি এই সাস্টেনেবিলিটি এবং এমবিএটা একসাথে করতে পারি। তা আমার এমবিএটা যদিও এমবিএ, কিন্তু
কনসেন্ট্রেটেড ইন সাস্টেনেবিলিটি, যেটা আমাকে অনেকটা সহায়তা করেছে। সো চমৎকার গল্প। এই যে মানে একদম স্টুডেন্ট হিসেবে বাংলাদেশে একজন স্টুডেন্ট হিসেবে যাত্রা শুরু করে বিভিন্ন পর্যায়গুলো এবং ছোট টাউন থেকে শুরু করে কানাডার এবং নিজেকে ডেভেলপের মাধ্যমে তুমি আল্লাহর রহমতে কানাডার একটা লিডিং পজিশনে নিজেকে তৈরি করেছো অ্যাজ এ এনভায়রনমেন্টাল লিড হিসেবে। সো এখন তোমার এই জার্নিটা আমরা সবাই শুনলাম। তো এই যে আমাদের ফিউচার অনেক স্টুডেন্টরা আসতেছে এবং অনেক বাংলাদেশি প্রফেশনালরা আসতেছে বা অনেক বাংলাদেশিরা এখন কানাডাতে অলরেডি আছে যে বাংলাদেশি কানাডিয়ান হিসেবে। তাদেরকে তুমি তোমার মেজর ফিডব্যাকটা কি হবে? তারা নিজেদের ক্যারিয়ারকে কিভাবে তুলে ধরবে? না, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে। আহ, শুধুমাত্র সফলতাটা আসলে দেখলেই হবে না। আমি আসলে যে জিনিসটা আপনাদেরকে আলোকপাত করতে চেষ্টা করেছি যে always consider each and every individual are different, and our needs, requirements in our life, our passion, objective are different. সুতরাং হয়তোবা আপনি আমার গল্প থেকে আপনারা অনুপ্রাণিত হবেন, কিন্তু আমি কখনোই চাবো না যে আপনি শুধুমাত্র আমার ওয়ে অফ লাইফটা বা ক্যারিয়ারটাই আপনাকে ফোকাস করতে হবে। আপনি জাস্ট take from this, but utilize it within your need, within your requirement. আপনার লাইফটাকে ওইভাবে কাস্টমাইজ করতে হবে, কারণ আপনার সিচুয়েশন সাথে আমার সিচুয়েশন বা আমার রিকোয়ারমেন্ট গুলো মিলবে না। সুতরাং ওই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। বা আরেকজনের সাকসেস বা আরেকজনের ভিশনের সাথে হয়তো আপনার ভিশনটা ম্যাচ হবে না। সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যখন কানাডায় আসছেন বা এখন ক্যারিয়ারের স্টেজে যেটা আসছেন, সবসময় খেয়াল রাখবেন যে হোয়াট উইল বি ইয়োর নেক্সট স্টেপ, হোয়াট উইল বি ইয়োর নেক্সট গোল। আর আপনি এখন কারেন্ট পজিশনে আছেন, যদি আপনি নিজেকে আপগ্রেড করতে চান তাহলে আপনাকে কি স্টেপ গুলা নিতে হবে। আর আমি যেটা আরেকটা বলেছি আপনাদেরকে যে শুধুমাত্র এনভায়রনমেন্টাল লাইনে থেকে আপনি এটা ভাববেন না যে আপনি অনেক উপরে বা গ্রোথ হবে, আপনার উপরে উঠে যেতে পারবেন আনলেস ইউ আপগ্রেড ইয়োরসেলফ। সুতরাং এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে যে ক্যারিয়ারের নেক্সট পজিশনটা কি হবে আর আমি কিভাবে নিজেকে আপ টু ডেট রাখতে পারি। যেমন আমি কিছুটা সংক্ষেপে বলেছি ইভি, ইলেকট্রিক ভেহিকেল। তো ইলেকট্রিক ভেহিকেলের ওই লাইনে কি কি কাজ হচ্ছে, এনভায়রনমেন্টাল জবগুলো কি হবে ওখানে। তারপরে আপনার সাস্টেনেবিলিটি নিয়ে বললাম যে সাস্টেনেবিলিটিতে এনভায়রনমেন্টাল ম্যানেজাররা কি ধরনের কাজগুলো করবে, বা আপনি আদার সাইড দিয়েও দেখতে পারেন যে কোম্পানিগুলো কি ধরনের জব খুঁজবে আগামী কয়েক বছরে। তো ওইভাবে আপনি নিজেকে আপগ্রেড করতে পারেন। আরেকটা পরামর্শ বলবো যে আপনি যদি কারেন্ট জবে বা জব লাইন চেঞ্জ করতে চান, তো এবং অনেকেই যেটা কমপ্লেন করে যে অনেক জবে আমি অ্যাপ্লাই করেছি কিন্তু কোনো ইয়ে রেসপন্স পাইনি। এটা স্বাভাবিক। এটা আসলে খুবই স্বাভাবিক, বিশেষত কানাডার ক্ষেত্রে। তো এটা নিয়ে আসলে আপনার ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই। ইট ডাজন্ট মিন দ্যাট ইউ ডোন্ট হ্যাভ কোয়ালিফিকেশন অর ক্রেডেনশিয়ালস। হ্যাভ পেশেন্স অ্যান্ড হ্যাভ কনফিডেন্স ইন ইয়োরসেলফ। আর আরেকটা অ্যাডভাইস বলবো যেটা আমি সবসময় মনে করি আমাকে অনেক কাজে দিয়েছে, সেট ইয়োর হাউ টু সে, আমি গোল বলবো না, কিন্তু হোয়াট ইউ ওয়ান্ট ইন ইয়োর লাইফ, হোয়াট ইউ ওয়ান্ট ইন ইয়োর ক্যারিয়ার, হোয়াট ইউ ওয়ান্ট টু ডিজাইন ইয়োর লাইফ। এতটুকু বলেই আমি আসলে শেষ করতে চাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ হাবিব, তোমার এই অসাধারণ স্টোরিটা আমাদের মাঝে তুলে ধরার জন্য। আমরা এখন আমাদের গল্পের শেষ পর্যায়ে চলে আসছি এবং সংক্ষিপ্তভাবে আমি দর্শকদের মাঝে আমাদের এই জিনিসটাকে তুলে ধরতে যাচ্ছি। এই যে আমরা যে গল্পটা দেখলাম, একটা মধ্যবিত্ত ছেলের যেটা বাংলাদেশের মোস্ট অফ দ্য ফ্যামিলি আমরা প্রেজেন্ট করে মেধা এবং পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন নিজেদেরকে আপগ্রেডেশনের মাধ্যমে এবং এই যে কানাডার যে যাত্রাটা আমরা অনেকেই যেটা চিন্তা করি যে কানাডায় অনেক কোয়ালিফিকেশন লোক আছে এবং তারা মনে করে বাংলাদেশের যেই তাদের যেই মেধা এবং তাদের যে পজিশন হুবাহু কানাডায় সেই পজিশনটা পেয়ে যাবে, এটা আসলে অনেক সময় সহায়ক হয় না। বিভিন্ন কানাডার প্রত্যেকটা জার্নিটা হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ এবং এই যে আমরা এখন যেই উদ্দেশ্যে আমি হাবিবকে এই পডকাস্টকে আমন্ত্রণ জানিয়েছি যে তাদের দেখা যায় অ্যাজ এ স্টেট করলো, অ্যাজ এ ল্যাব টেকনিশিয়ান হিসেবে শুরু করলো, তারপরে নিজেকে আপগ্রেডেশন করলো, সেখানে এনভায়রনমেন্টাল
কনসালটেন্ট হিসেবে কাজ করলো, সেখান থেকে আস্তে আস্তে সে মাদার কোম্পানিতে ইন করলো, এবং সেখান থেকে আবার সেই মাদার কোম্পানি থেকে সে ইউএসএ তে পোস্টিং হলো, ইউএসএ তে পড়লো, এবং সেখানে বসে থাকিনি, সেখান থেকে নিজেকে সাস্টেনেবিলিটি ম্যানেজমেন্ট হিসাবে যে এমবিএ যে প্রোগ্রামটাকে সেখানে কোরিলেট করা হলো, এবং সেখান থেকে সে এখন টরন্টোতে একটা কানাডার একটা লিডিং এমপ্লয়ের আন্ডারে সেখানে এনভায়রনমেন্টাল লিড হিসেবে কাজ করতেছে, যেখানে এখন তার আন্ডারে অনেক ক্যানাডিয়ান তার আন্ডারে কাজ করতেছে। এটা আমাদের একটা বাংলাদেশিদের জন্য একটা বিশাল গৌরবের ব্যাপার। সো এই জিনিসগুলো দেখেন, প্রত্যেকটা স্টেপ ধরে 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 উঠে আসার গল্প। তো এটাই একটা কানাডার সৌন্দর্য, যে এখানে মেধার একটা যাচাইয়ের ইয়েটা আছে। এখানে নো ম্যাটার যে আপনি সেটা বাংলাদেশি হন বা কানাডিয়ান হন, সেটা কোনো বড় কথা না। তারা মেধাকে এখানে স্বীকৃতি দেয়, এবং আপনি যদি পরিশ্রমী হন এবং আপনি যদি মেধাকে কাজ করতে পারেন, এবং সেই সাথে আপনি সর্বাত্মকভাবে আপনার যে জায়গা, এক একটা সেক্টর এক এক ধরনের, সেই অনুযায়ী আপনি যদি নিজেকে তৈরি করেন, তাহলে আপনার কানাডাতে সফলতা আসবেই। তো এই কথা বলেই আজকে আমাদের পডকাস্টটা আমরা শেষ করতে যাচ্ছি। আমাদের যদি পডকাস্টটা ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইবের জন্য আমরা অনুরোধ করব দর্শকদের কাছে, এবং সেই সাথে আমাদের গল্পটা যদি ভালো লাগে, অবশ্যই আপনাদের কাছ থেকে বেশি বেশি শেয়ার করার আর অনুরোধ করব, যার ফলে আমরা অনেকেই যারা বাংলাদেশি আছেন বা বাংলাদেশি ক্যানাডিয়ান আছেন বা অনেক স্টুডেন্ট কমিউনিটি আছে, আমাদের এই গল্পগুলো যদি আপনারা তুলে ধরেন, হয়তো অনেকের মাঝেই এটা সুবিধা হবে। তাই দর্শকদের কাছে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলটা, এবং সেই সাথে বেশি বেশি করে এটাকে শেয়ার করার জন্য। সো আজকের মতো এখানেই শেষ, হয়তোবা অন্যদিন অন্য কোনো অতিথিকে নিয়ে আসবো নতুন গল্প নিয়ে। তা আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।